ভুল বোঝার থেকে না বোঝা অনেক ভালো। কেন কথাটা বললাম? গতকালের ভিডিওটা দেখার পর অনেকেই ভুল মনে করেছে। অনেকে ভেবেছেন যে আমি দিব্যেন্দুকে ডাউন করতে চাইছি এবং আমি আশিস রায়কে দিব্যেন্দুর থেকে ভালো প্লেয়ার বলতে চাইছি। কেন মনে হয়েছে? কারণ আমি গতকালের ভিডিওতে বলেছিলাম ভেবে দেখো জর্ডান গিলের সামনে যদি দিব্যেন্দু পড়ে কি অবস্থা হতে পারে। আমার বলার মানেটা ছিল যে আইএসএল এর সব থেকে পাওয়ারফুল বা ফিজিক্যালি পাওয়ারফুল স্ট্রাইকার হচ্ছে জর্ডান গিল। আর আমাদের মোহনবাগান টিমের কেন আইএসএল এর মধ্যেও অনেক ছোট ফিজিকের প্লেয়ার আছে, তাদের মধ্যে কিন্তু দিব্যেন্দুও পড়ে। তো স্বাভাবিকভাবেই জর্ডান গিলের সঙ্গে দিব্যেন্দু ফিজিক্যালি কখনোই পেরে উঠবে না। এবং এটাও আমি আগে দু একটা ভিডিও আগে বলেছি যে দিব্যেন্দুর কিন্তু ফুটবলিং স্কিল আশিস রায়ের থেকে অনেক বেটার। কারণ ও যে ক্রসগুলো আগের দিন তুলছিল অসাধারণ লেভেলের। এবং দিব্যেন্দুকে আমি সবসময় প্রমোট করতে চাই, একটা বাচ্চা ছেলে, বাঙালি ছেলে, সে উঠে আসুক, এর থেকে বেশি চাহিদা একজন বাঙালি হিসেবে কি থাকবে। কিন্তু এটাও ঠিক, ওকে যদি বারবার অসম লড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়, ওর বয়স এমন কিছু নয়, ওর সামনে পুরো ভবিষ্যৎ পড়ে আছে, কিন্তু ও যদি বারবার ফেল করে যায় বা কোনো কারণে বিট হয়ে যায়, তখন কোচ ওর জায়গায় অন্য প্লেয়ারকে খেলাবে। তো কোচকে এবং সকলকেও মনে রাখতে হবে দিব্যেন্দুকে খেলানোর চান্স দিলে ওর থেকে একটা দুটো যদি ভুল হয় সেটা মেনে নিতে হবে, কারণ ও এখনও পুরোপুরি পরিণত হয়নি। ওকে সুযোগ দিতে হবে এবং ও এক দুবার কিছু ভুল করবে, সেটাও আমাদের বুঝে নিতে হবে, তার ভুলটা শুধরে দিতে হবে। একজন তো লিখলেন আমাকে যে আশিস রায় দিব্যেন্দুর থেকে ভালো প্লেয়ার, এটা শুনলে তো ঘোড়াও হাসবে। আমি তাকে উত্তর দিলাম যে পরের বার থেকে আমি ভিডিওটা এমনই লেভেলের বানাবো যাতে ঘোড়ারাও বুঝতে পারে, বা ঘোড়াদের কথা মাথায় রেখে ভিডিওটা বানাবো। আর কিছু লোক তো নোংরা ভাষায় গালিগালাজ করে, তাদের আর উত্তর দেওয়ার চেষ্টা করি না, কারণ সেটা তাদের পারিবারিক শিক্ষার অভাব। সে আর আমি কি আর তাদেরকে বলে ঠিক করতে পারবো? তাই তাদেরগুলোকে আমি ইগনোরই করে দিই। যাকে অনেক ফালতু কথা বললাম, এবার চলে আসি মেন টপিকে। সেটা হচ্ছে আগামী পরশু দিনের যে ম্যাচটা রয়েছে, সেখানে মলিনা ভার্সেস ওয়েন কোয়েল একটা ফ্যাক্টর হতে চলেছে। কারণ আপনারা সকলেই জানেন যে ওয়েন কোয়েল কি লেভেলের কোচ। হ্যাঁ, মলিনা হয়তো ওয়েন কোয়েলের লেভেলের থেকে আরও বড় লেভেলের কোচ হতে পারেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা তো একটা গোটা সিজনও মলিনাকে দেখিনি। আমি আবার বলছি, আগেরবার মলিনার যে কোচিং ছিল তার সঙ্গে এবারেরটা কম্পেয়ার করলে ভুল হবে। তখন সিস্টেম অন্যরকম ছিল, আইএসএলের টাইপটা অন্যরকম ছিল, লিগ শিল্ড বলে কিছু ছিল না। তো ওটা আমি ধরছি না, আমি এবছর থেকেই মলিনার ডেবিউ ধরেই বলছি। তো স্বাভাবিকভাবেই ওয়েন কোয়েল এটা বুঝতে পারবেন যে নর্মাল টিমের কম্প্যারিজনে মোহনবাগান কিন্তু অনেক এগিয়ে আছে, সে রিজার্ভ বেঞ্চই বলুন আর অনফিল্ড প্লেয়ারদের কোয়ালিটিই বলুন। তো স্বাভাবিকভাবেই ওয়েন কোয়েল চাইবে না যে না আমরা নর্মালি ম্যাচটা খেলতে যাই আর মোহনবাগান আমাদেরকে হারিয়ে দেবে আর আমরা হেরে ফিরে আসবো, এটা তিনি চাইবেন না। তিনিও যে কোনোভাবে চাইবেন যে ম্যাচটা থেকে পয়েন্ট আনতে বা ম্যাচটা জিততে। তো বাংলায় যে কথাটা আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়, তো ওয়েন কোয়েল সেটা করার চেষ্টা করবেন বলেই আমার মনে হয়। তো ওয়েন কোয়েল কি করতে পারেন? ওয়েন কোয়েল যেটা করতে পারেন সেটা হচ্ছে, প্রথম একটা কাজ তিনি করতেই পারেন, সেটা হচ্ছে যে কিয়ান নাসিরি, হামতের মতো প্লেয়ারদেরকে ফার্স্ট ইলেভেনে ব্যবহার করা। তাতে কি লাভ হবে? তাতে একটা ইমোশনাল অ্যাডভান্টেজ তিনি নেওয়ার চেষ্টা করবেন যে এদের দুজনকে মোহনবাগান ছেড়ে এখানে আসতে হয়েছিল এবং এরা যে বিশাল লেভেলের প্লেয়ার সেটা তাদেরকে মোটিভেট করবেন যে তোমাদের এই ম্যাচে প্রমাণ করে দেখাতে হবে, যে মোহনবাগানকে উপযুক্ত জবাব দিতে হবে যে তোমরা ওদের ফার্স্ট ইলেভেনেও খেলার যোগ্যতা রাখো এবং তোমরা যথেষ্ট ভালো মানের প্লেয়ার, সেটা মাঠের মধ্যে গিয়ে প্রমাণ করো। এরকম একটা ভোকাল টনিক দিয়ে তিনি উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। এছাড়া তিনি কি করতে পারেন? কারণ শুধু ইমোশনাল ভোকাল টনিক দিয়ে ফুটবল ম্যাচ জেতা যায় না এবং 90 মিনিট ভালো ফুটবল খেলতে হবে। তো সেই জন্য তিনি অল্টারনেটিভ এটাও করতে পারেন, বিভিন্ন ট্র্যাপ তৈরি করতে পারেন মোহনবাগানকে ফাঁসানোর জন্য, মানে মোহনবাগান যাতে তাদের ট্র্যাপে পা দেয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে তারা ডিফেন্সটাকে ব্লক করলো, ম্যাক্সিমাম প্লেয়ার ডিফেন্সে রাখলো, সঙ্গে জর্ডানকে রেডি রাখলো। মোহনবাগানের ডিফেন্ডাররা যখনই হাফ লাইন পর্যন্ত উঠবে বা হাইলাইন ডিফেন্স করবে, সেই সময় কাউন্টার অ্যাটাক জেনারেট করা, মানে বলতে পারেন জর্ডানকে রেডি রাখা। ভেতর থেকে একটা বল, থ্রু বল আসবে, সেইটা নিয়ে ও অ্যাটাকটা করবে। এই ধরনের কিছু প্ল্যানিং তিনি করতে পারেন। এছাড়া অযথা ফাউল করে অথবা বল ক্লিয়ার করে গেমের যে মোশনটা আছে সেটাকে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা তিনি করতে পারেন। তাতে মোহনবাগান প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রবলেম তৈরি হবে, বারবার অ্যাটাকগুলো নষ্ট হবে, তারা কিছু ক্ষেত্রে ধৈর্য হারাবে, বারবার ফাউল করলে মাথা গরম করে কার্ড দেখতে পারে
মোহনবাগান প্লেয়াররা কোনো ডিফেন্ডার বা প্রপার ব্লকার যদি একটা ইয়েলো কার্ড দেখে তখন রেস্ট অফ দ্য ম্যাচ তাকে খুব সাবধানে খেলতে হবে। তো এই ধরনের কিছু আউট অফ দ্য ফুটবল বা বলতে পারেন ফুটবলের স্পেশাল স্ট্র্যাটেজি বা নেগেটিভ স্ট্র্যাটেজি তারা ইউজ করতে পারে। এছাড়া পজিটিভ স্ট্র্যাটেজির মধ্যে চেন্নাই এফসি কিন্তু সেট পিসগুলোর দিকে নজর দিতে পারে, এবং সেট পিসের ক্ষেত্রে বারবার বলছি কর্নারের ক্ষেত্রে বা পেনাল্টি বক্সের আশপাশ থেকে কোনো ফ্রি কিক হলে সেখানেও কিন্তু জর্ডান তার পুরো শরীর নিয়ে একটা ঝাঁপ দেবে এবং কোনো রকমের মাথা লাগিয়ে একটা গোল তুলে নেওয়ার চেষ্টা করবে। তো ওই দিকটাও আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এছাড়া চেন্নাইয়ের কিন্তু মাঝমাঠ থেকে একটা শট করার টেন্ডেন্সি রয়েছে, যে কোনো জায়গা থেকে দুম করে পারলে শট করে দেয়। সেটা যে সবসময় করে নর্থ ইস্টের মতো করে ওরম বলবো না, কিন্তু মাঝে মধ্যেই করার চেষ্টা করে, সেটাও তারা চেষ্টা করবে যদি নর্মালভাবে পেনাল্টি বক্সে ঢুকতে না পারে। প্লাস ব্যাপারটা হচ্ছে মোহনবাগান যদি ওদের দুটো উইং অফ করে দেয় তাহলে জর্ডান গিলের বল সাপ্লাই কিন্তু অনেকটাই কমে যাবে। মাঝমাঠ দিয়ে মোহনবাগানের যা মাঝমাঠ আছে তাতে মনে হয় না যে ওরা মাঝমাঠে দখল নিয়ে মোহনবাগানকে পুরোপুরি ডমিনেট করতে পারবে। সেক্ষেত্রে মাঝমাঠের ডমিনেশন মোহনবাগানের কাছে থাকলে ওরা বল ক্লিয়ার করে খেলার পেসটা নষ্ট করার চেষ্টা করবে। এবং যেহেতু ওদের টিমের ক্রিয়েটিভিটি আছে এবং টিমে সেরকম প্লেয়ার আছে, তার ফলে ওরা কিন্তু সেই জায়গা থেকে আবার নিজেরা অ্যাটাক বিল্ড করার চেষ্টা করতে পারবে, বল স্ন্যাচ করে নিয়ে ওখান থেকে অ্যাটাক একটা তৈরি করার চেষ্টাও তারা করতে পারবে। এখন হোসে মলিনাকে প্রথম 20 থেকে 30 মিনিটের মধ্যে বুঝে নিতে হবে যে ওরা কি স্ট্র্যাটেজি ইউজ করছে বা ওরা কিভাবে আমাদের আটকানোর চেষ্টা করছে, এবং তার পাল্টা চালটা কিন্তু মলিনাকে দিতে হবে। তো মলিনার স্ট্র্যাটেজির ওপর কিন্তু গেমের রেজাল্ট অনেকটাই নির্ভর করে আছে। আমি প্লেয়ারদের নিয়ে আলাদা করে বলছি না, কারণ আমি বারবার বলছি যে মোহনবাগানে যে ধরনের প্লেয়ার আছে তারা চেন্নাইয়ের প্লেয়ারের থেকে অনেক হাই কোয়ালিটির, তারা খেলতে পারবে, তারা নর্মাল খেলাটা খেলে দেবে। কিন্তু ওয়েন কোয়েল যখন কোনো একটা চাল চালবে বা কোনো স্ট্র্যাটেজি ইউজ করবে তখন কোচকেই সেই স্ট্র্যাটেজিটাকে ভাঙতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের লিস্টন এবং মনবীর দুধার দিয়ে হুড়ুর করে ঢুকবে এবং সেখান থেকে আমাদের অ্যাটাক বিল্ড হবে। ওদের চেষ্টা হবে যে বলটা লিস্টনের পা থেকে থ্রো লাইনের দিকে বার করে দেওয়া এবং পুরো টিমটাকে ডিফেন্সে নিয়ে আসা। মনবীর যতবার ওঠার চেষ্টা করবে বল স্ন্যাচ করার চেষ্টা না করে ওরা চেষ্টা করবে বলটাকে লাইনের বাইরে বার করে দাও। লাইনের বাইরে বার করে দিলে কি হবে, থ্রো হবে এবং ওরা আবার পুরো টিমটাকে নিয়ে চলে আসবে। এইভাবে আমাদের অ্যাটাকগুলো নষ্ট করার চেষ্টা ওরা করতে পারে। তবে সেক্ষেত্রেও খুব অসুবিধা হবে না, কারণ আমাদের শুধু উইং নির্ভর আমরা খেলি না, আমাদের মাঝখানেও প্লেয়ার আছে। গ্রেগ স্টুয়ার্ট থাকলে তো কথাও নেই, তাহলে আমরা তো মাঝখান দিয়েও পেনিট্রেট করতে পারি, তখন আমাদের অ্যাটাকটাকে ওই দিকে ঘোরাতে হবে। এইরকম কিছু স্ট্র্যাটেজির কথা আমি বলছিলাম। আর আশিস রায়ের চোট নিয়ে দু একটা কথা বলেই ভিডিওটা শেষ করব। আশিস রায়কে নিয়ে অনেক জায়গাতেই অনেক বলা হচ্ছে যে আশিস রায় কিন্তু বল পায়ে অনুশীলন করছে এবং ফিট হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আগেরবারও আপনারা দেখেছিলেন জামশেদপুর ম্যাচের আগে গ্রেগ স্টুয়ার্টও বল পায়ে অনুশীলন করছিল। বল পায়ে অনুশীলন মানে ম্যাচ প্র্যাকটিস নয়। গতকালও আশিস রায় যখন ম্যাচের প্র্যাকটিস বা সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছিল তখন মাঠে ছিল না, সে বল পায়ে ফিজিওর সঙ্গে কিছুটা প্র্যাকটিস করে আর সামান্য জগিং ফিটনেস ট্রেনিং এগুলোই করে। তো এখনও বোঝা যাচ্ছে যে আশিস রায় পুরোপুরি ফিট নয়, তো আমি আশিস রায়কে ধরছিই না যে এই ম্যাচটা খেলতে পারবে। আর দীপেন্দু যা পারফরমেন্স লাস্ট ম্যাচে দিয়েছে তারপর আশিস রায় খেলুক বা না খেলুক আমার মনে হয় না খুব একটা প্রবলেম কিছু হবে। তবে জর্ডান গিল যদি পুরো চেহারাটা নিয়ে দীপেন্দুর ঘাড়ের ওপর পড়ে তাহলে বেকার দীপেন্দু কিন্তু একটা দুটো ম্যাচ আবার মিস হয়ে যাবে। যাকে এটা মজা করলাম এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।